সো আমি যদি চাইতাম ওখানে কিন্তু একটা বাজে ইনসিডেন্ট হয়ে যেতে পারতো, মুহূর্তের মধ্যে হয়ে যেত। আমি আমার নেতাকর্মীদেরকে ধন্যবাদ দেব, তারা সর্বোচ্চ শান্ত থেকেছে। রুমিন ফারহানা, আপনার তরফ থেকে আইনি পদক্ষেপ তো নেওয়া হয়েছে, আপনি তো মামলা করেছেন, এরপরে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশাসন ওদের আরেকটা কাউন্টার মামলা নিয়েছে, ওরাও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে পরে মামলা করেছে একদিন পরে। এই ঘটনায় কারা জড়িত ছিলেন? ওখানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যিনি তিনি নন, সাবেক সাধারণ সম্পাদক, এবং যিনি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে আছেন, ওনার একক নেতৃত্বে উনি প্রায় 50-60 জনের একটা মানে গুন্ডা বাহিনী আমি বলবো, তারা একরকম দখল নেয় শহীদ মিনারের। 12টা বাজে 10 মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। এখানে দুই তরফের ফেইলিওর আছে, প্রশাসনের একটা বিরাট ফেইলিওর আছে, আর ওই ভদ্রলোকের আমি আসছি। প্রশাসনের যে ফেইলিয়ার সেটা হচ্ছে প্রশাসনের যেটা দায়িত্ব ছিল যে এই জায়গাটায় যখন সংসদ সদস্য এসে ফুল দেবেন তিনি যাতে নিরাপদে নির্বিঘ্নে ফুল দিতে পারেন সেজন্য জায়গাটা ক্লিয়ার রাখা, পরিষ্কার রাখা। সাধারণত ক্রাউড হয়ে যায় তো অনেক সময়, ক্রাউডটাকে ম্যানেজ করা, ক্রাউডের কোনো ম্যানেজমেন্ট ওখানে ছিল না। এবং আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনের একরকমের গা ছাড়া ভাব ছিল, কারণ যেহেতু আমি সরকারি দলের এমপি না, সো আমার উপর আঘাত আসলেই বা কি, আমার নেতাকর্মীদেরকে ফেলে দিলেই বা কি, আমি তো সরকারি দলের এমপি না। সো প্রশাসনের এরকম এক ধরনের গা ছাড়া ভাব ছিল। যেহেতু এটি নবনির্বাচিত সরকার এবং এই সরকারটি যেই দল গঠন করেছে তার সেই দলের সঙ্গে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার অনুরোধ থাকবে যে 212 জনের বাইরে যেই বাকি 80-90 জন এমপি আছেন, 88 জন এমপি, তাদের প্রত্যেকের নিরাপত্তা এবং প্রত্যেকে যাতে এলাকায় নির্বিঘ্নে কাজ করতে পারে সেই ব্যাপারে এখনই সরকারের উচিত হবে স্পষ্ট নির্দেশনা প্রশাসনকে দিয়ে দেওয়া, যে এই প্রশাসন যেন আগের আমলের প্রশাসনের মতো এটা মনে না করে যে এমপি যদি সরকার দলীয় না হয় তাহলে সেই এমপির উপর যে কোনো হেনস্থা হতে পারে, আমাদের এখানে কোনো দায় দায়িত্ব নাই। এটা যাতে প্রশাসন মনে না করে সেজন্য এই সরকারের, নতুন সরকারের উচিত হবে স্পষ্ট একটি বার্তা দিয়ে দেওয়া, যেটি নতুন সরকার, নতুন রাজনীতি, নতুন স্বপ্ন, নতুন পথ চলা। সো এইরকম পথ চলায় একেবারে সমাজের সবচেয়ে বিরোধী মতের যেই ব্যক্তিটি থাকবে তারও সকল নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্র নেবে, 1। 2 হচ্ছে ওখানে আমার প্রায় 500-600 কর্মী ছিল, আরও বেশি, আর ওদের ছিল 50-60 জনের মতো। সো আমি যদি চাইতাম ওখানে কিন্তু একটা বাজে ইনসিডেন্ট হয়ে যেতে পারতো, মুহূর্তের মধ্যে হয়ে যেত। আমি আমার নেতাকর্মীদেরকে ধন্যবাদ দেব, তারা সর্বোচ্চ শান্ত থেকেছে। আমার একজন কর্মীকে পিটিয়ে একেবারে মানে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, 2 দিন ছিল সে হাসপাতালে, খুবই খারাপভাবে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সো পুলিশের চোখের সামনে কিন্তু এই ঘটনাগুলো হয়েছে। আমার প্রশ্ন হলো পুলিশ অন স্পট কেন গ্রেফতার করলো না? হতে পারে পুলিশের মজ্জাগত একটা ধারণা আছে, দীর্ঘদিন পুলিশ একভাবে পরিচালিত হয়েছে যে সরকারি দলের কোনো নেতাকর্মী যত বড় অন্যায় করুক না কেন তাদের একটা ব্লাইন্ড আই সেখানে থাকবে, তারা চোখ বন্ধ করে দেখে না দেখার ভান করবে। কিন্তু এটা এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অন্যরকম, তাই না? কারণ 2000 মানুষের জীবন, 30,000 মানুষ আহত হওয়া, একটা গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান, তারপরে নতুন নির্বাচন, নতুন সরকার। সো আশা করব অতীতের যেই ভুল, অতীতের যেই রাজনৈতিক সংস্কৃতি সেটার পুনরাবৃত্তি হবে না। আশা করব নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। জি, সবার জন্য নিরাপদ। গত এক সপ্তাহে কি সেরকম বাংলাদেশের প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা? আমার সাথে ঘটনাটি দুঃখজনক, খুবই খুবই খারাপ ঘটনা হয়েছে। আপনি যদি সবই বাদ দেন, হেলাল ভাই যে কথাটা বললেন আমি একদম একমত। ধরেন আমি সংসদ সদস্য না, তাতে কি? আমি তো বাংলাদেশের নাগরিক। অনেকেই আমার বাবার পরিচয় নিয়ে আসছেন যে উনি ভাষা আন্দোলনের মহানায়ক, তো ওনার সন্তান দিতে পারছে না। না, আমি সেটাকেও যুক্তিতে আনবো না। শুধু বাবার সন্তান হিসেবে কেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। একদম সোজা সাপটা কথা, আমার নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা এই সরকার, আমি আশা করব, তার প্রতিটা মেশিনারিজের মধ্যে ছড়িয়ে দেবে যে আমার সবচেয়ে বিরোধী যেই ব্যক্তি রাষ্ট্রে বাস করছে সেও যাতে শতভাগ
নিরাপত্তার সাথে বাস করতে পারে সেটা এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার এই সরকার দেবে আমি আশা করি।